অবশেষে ঝিলকে মেনে নিয়ে নিজের বাড়িতে ঢুকতে দিল সাক্ষ্যর মা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই আমরা দেখতে পারি সাক্ষ্যর মা কোনোভাবেই বিয়েটা মেনে নিতে চায় না, আর সাক্ষ্যকেও বাড়ি থেকে বার করে দিতে চায়। ঠিক তখনই সাক্ষ্যর বাবা বলে, শোনো, এই বাড়িটা প্রথমত তোমার একার না, এই বাড়িটা আমারও তো কিছু মতামত থাকতে পারে। সবাই মিলে যদি আমরা আমাদের ছেলেকে বার করে দিই তাহলে কি করে হবে? এরপরেই সাক্ষ্যর সাথে কথা বলতে থাকে সাক্ষ্যর ঠাম্মি আর বলে, আচ্ছা সাক্ষ্য, আমরা চৈতির মতন একটা ভালো মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করলাম, আর তুমি কিনা এইভাবে তোমার জীবনটা নষ্ট করলে এই মেয়েটাকে বিয়ে করে তুমি কি পাবে? তখনই সাক্ষ্য বলে, ভালোবাসা পাবো, বিশ্বাস, ভরসা, এটুকু পাবো। চৈতি যে কত বড় একজন খারাপ মেয়ে সেটা অলরেডি আমি প্রমাণ করে দিয়েছি। ও আমাকে থানা পুলিশ পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল। তখনই সাক্ষ্যর মা বলে, তুমি যদি ওর সাথে অন্যায় করো তাহলে ও তো এটা করবেই, তাই না? তুমি কি ভেবেছিলে যে এইভাবে তুমি পার পেয়ে যাবে সাক্ষ্য? তুমি ওকে বিয়ের মণ্ডপে ডেকে নিয়ে গিয়ে ওকে বিয়ে না করে অন্য একটা মেয়েকে বিয়ে করেছো। তুমি আগেই বলতে পারতে যে তুমি চৈতিকে বিয়ে করতে চাও না। তোমার মতামত নিয়েই তো সব কিছু শুরু হয়েছিল। এরপর সাক্ষ্য বলে, তারপর যদি চৈতির একটা অন্য রূপ আমার সামনে প্রকাশিত হয় তবুও কি আমি এই কাজটাই করতাম? না, কোনোভাবেই আমি এই কাজটা করতাম না। যখন চৈতির আসল রূপটা আমার সামনে চলে আসলো তখন ওকে বিয়ে করার মন আমার ছিল না। ও অনেক অন্যায় করেছে ঝিলের সাথে, ইচ্ছে করে আমাদের সম্পর্কটা নষ্ট করতে চেয়েছে। তাই ওর মতন মেয়েকে আমি কোনোভাবেই বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারি না। এর মধ্যেই অনেকটা রাত হয়ে গেছে। তখনই ঋষভ বলে, অনেক তো হলো, আমার মনে হয় এবার থাকুক। আমার মনে হয় ঝিলকে ঘরে নিয়ে যাওয়াটাই ভালো। দেখো, আমি একটা কথা বলি, যা হবার তা তো হয়ে গেছে। এখন থেকে সাক্ষ্যদার স্ত্রী হলো ঝিল, আর এই কথাটা তো অস্বীকার করবার জায়গা নেই। আমার মনে হয় তোমাদের উচিত ওকে মেনে নেওয়া। মানিয়ে নিয়ে চলতে পারলে দুপক্ষেরই ভালো। ঠিক সেই মুহূর্তে সুদর্শনা বলে, ঝিল, তুমি ঘরে চলো। আমি জানি তোমাকে কেউ বরণ করবে না, কিন্তু তুমি এখানে কতক্ষণই বা এইভাবে দাঁড়িয়ে থাকবে? ঠিক সেই মুহূর্তেই সাক্ষ্যর বাবা বলে, একদমই ঠিক কথা, যাও, ওপরে যাও। এরপরেই তখন ঝিল বলে, মা, অনেকটা রাত হয়ে গেছে, তুমি আর দিদি ফিরে যাও। এর মধ্যেই সাক্ষ্য বলে, আপনারা সকাল থেকে অনেক খাটনি করেছেন আমার জন্য, কিন্তু আপনাদের খাওয়ার কথা এই বাড়ির লোকে বলবে না। চিন্তা করবেন না, একটা সময় আসবে যখন আমরা সবাই একসাথে থাকবো আর খাবো। এই কথাটা আমি আপনাকে বলে দিলাম। আর ঝিল নিজের যোগ্যতায় সবার মন ঠিকই জয় করে নেবে, এটুকু বিশ্বাস, ভরসা আমার আছে ওর প্রতি। এর মধ্যেই মিনতি বলে, আমি আসি রে মা, সাবধানে থাকিস। তখনই সাক্ষ্যর মা বলে, কেন? তোমার কি মনে হয় যে আমরা তোমার মেয়েকে মেরে দেবো? আমরা কি সেই ক্লাসের লোকজন? দেখো, তোমাদের একটা কথা বলি, আমার ঝিলের সাথে পোষায় না ঠিকই, কিন্তু আমি ওসব ছোটলোকগিরি কাজ কখনো করব না আর করতে পারিও না। আমার একটা ক্লাস আছে, সেটা তোমাদের বোঝা উচিত। এরপরেই ঝিলের মা তখন বলে, তুমি এরকম করে কেন বলছো বড় বৌদি? আমি তো জাস্ট একটা কথার কথা বললাম। আমরা তো তোমাদের মতো শিক্ষিত নই, তাই অত কুচিয়ে কথা বলতে পারি না। যেটা বলেছি সেটা খারাপ কিছু যদি হয়ে থাকে তাহলে প্লিজ আমাদের ক্ষমা করে দিও। এরপরে মিনতি আর মিলি বেরিয়ে পড়ে। অন্যদিকে সুদর্শনা বলে, চলো ঝিল, এভাবে কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবে? তখনই ভ্রমর বলে, দুধে আলতায় পা দিয়ে ও ঘরে ঢুকবে না, ওর বরণ হবে না। তখনই সুদর্শনা বলে, তুমি এক কাজ করো, চট করে একটা কাপড় নিয়ে এসো, আর দুধে আলতা থালাটা তো এখানেই আছে, ও না হয় এটুকু করেই ঘরে ঢুকুক। এরপরে ভ্রমর সেটাই করতে থাকে। আর অন্যদিকে দেখা যায় সাক্ষ্য বলে, ঝিল, আজকে যারা যারা তোমায় বরণ করলো না, একটা সময় আসবে যারা তোমাকে বরণ করে এই বাড়িতে আবারও তুলবে ঘরে। তুমি এটা মনে রেখো, এটা আমার চ্যালেঞ্জ তোমার কাছে। ঝিলের জন্য শুধু একটা শাড়ি পেতে দেয় ভ্রমর, আর দুধে আলতায় পা দিয়ে ঝিল ঘরে প্রবেশ করে। এরপরেই সুদর্শনা খুব খুশি হয়ে যায় আর বলে, যাক, কেউ তো একজন আলাদা হলো এই বাড়ির সবার থেকে। আমি তো আলাদা ছিলাম, আর এখন থেকে ঝিলও আলাদা। দেখব কি করে ওরা ঝিলের সাথে অন্যায় করতে পারে। ঝিল ওপরে যাওয়ার সময় পা পিছলে প্রায় পড়েই যাচ্ছিল। তখনই সাক্ষ্য ধরে নেয়। সুদর্শনা বলে, তোমরা সারাটা জীবন এইভাবে একে অপরের পাশে থেকো। এর মধ্যেই ভ্রমর তখন ঋষভের সাথে কথা বলতে থাকলে তখনই তিতির বলে, কিরে, তুই কি আজকে রিহার্সাল দিলি নাকি? দেখ,
বিয়েটা কার সাথে কার হবে সেটা কিন্তু এখনও ডাউট আছে। ঋষভ বলে, কেন, তোর কি মনে হয় যে আমার ভ্রমরের সাথে বিয়েটা হবে না? আর এটা নিয়ে কোনো ডাউট ফাউট মনের মধ্যে রাখিস না। তখন তিতির বলে, ডাউটের তো অবশ্যই ব্যাপার আছে, কারণ আমি যা দেখতে পাচ্ছি মোটেও সব কিছু ঠিকঠাক হচ্ছে না। এই তো দাদাভাইয়ের সাথে চৈতিদির বিয়ে হবার কথা ছিল, কিন্তু বিয়েটা কি হলো? শেষ পর্যন্ত তো দাদাভাই ঝিলের মতন একটা মেয়েকে বিয়ে করলো। ঠিক সেই মুহূর্তেই ঋষভ বলে, হ্যাঁ, তো যাকে ভালোবেসেছে তাকেই বিয়ে করেছে। আমিও তো তোকে এই কথাটাই বলার চেষ্টা করছি যে আমি যাকে ভালোবাসি শুধুমাত্র তাকেই বিয়ে করব। মাঝখানে মিডলম্যান কেউ থাকবে না। তিতিরকে উচিত কথা শুনিয়ে দেয় ঋষভ। অন্যদিকে দেখা যায় যে ঝিলের সাথে অসভ্যতামি করতে থাকে তিতির আর তিতিরের বন্ধুরা। তিতির তখন বলে, আচ্ছা ঝিল, তুমি দাদাভাইকে কি দিয়ে জব্দ করলে বলো তো? না মানে এমনভাবে দাদাভাই তোমার প্রতি ফিদা হয়ে গেল কি করে? আমাদেরও কিছু বলো, তাহলে আমাদের সুবিধা হয় আর কি। বুঝতেই তো পারছো আমরাও তো মেয়ে, তাই না? ঝিল তখন বলে, এসব তোমরা কি কথা বলছো? তোমার দাদাভাইকে আমি কোনো কিছু দিয়েই জব্দ করিনি। সে যদি আমাকে ভালোবেসে থাকে তাহলে সেটা তার মনের দোষ। আমাকে এসব কথা বলে কী লাভ তোমাদের? তখনই সবাই বলে, না না, তোমাদের মতন মেয়েরা অনেক ছলচাতুরি জানে, সেটা আমাদেরকে একটু বললেই তো হয়ে যায়। আরে বাবা, তোমার সাথে তো দাদাভাইয়ের বিয়েটা হয়ে গেছে, তাহলে এখন অসুবিধা কোথায়, তাই না? তখন তিতির বলে, আরে তোরা তো জানিসই না ঝিল ঠিক কতটা ফিজিক্যালি হয়েছিল দাদাভাইয়ের সাথে। আর এসব শোনার পরে ঝিল অতিরিক্ত রেগে যায়। বলে, তোমরা তো পড়াশোনা জানার শিক্ষিত মেয়ে, তোমরা এই ধরনের কথা বলো কী করে? আমি তো জাস্ট ভাবতেও পর্যন্ত পারছি না যে তোমরা ঠিক এরকমভাবে কথা বলছো। এরপরেই তখনই একটা কথা বারবার করেই ভাবতে থাকে ঝিল, যে এই তিতির বড্ড বাজে, কারণ এ যা কথা বলছে এটা মেনে নেওয়া যায় না। তখন আরও সবাই বলে, তাহলে কতটা ঘনিষ্ঠ হয়েছো যে সাক্ষ্যদাস আমাকে বিয়েই করে নিতে বাধ্য হলো? এরপরেই তিতির তখন বলে, জানো তো ঝিল, তুমি যখন দাদাভাইয়ের ঘরে থাকতে শুরু করেছিলে একটা দিন আমি একটু উঁকি মেরেছিলাম, আর তারপর যা দৃশ্য দেখলাম সেটা দেখার পর তো আমরা সবটাই বুঝতে পেরে গেছি, তাই আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। আমার মনে হয় যে তুমি দাদাভাইকে কী দিয়ে বশ করেছো সেটা আমরা বুঝে গেছি। তখন ঝিল বলে, বাহ, সে তো খুব ভালো কথা, তাহলে অসুবিধা কোথায়? তুমি যখন বুঝেই গেছো তাহলে তো অসুবিধার কিছু নেই। একটা কথা মনে রাখবে যে তুমি যেটা ভাবছো সেটাই ধরে নাও ঠিক। অন্যদিকে তিতির বুঝতে পেরে যায় এই মেয়েকে টলানো মোটেও সুবিধার হবে না। ঝিল বুঝতে পারে প্রথম দিন থেকেই তার লড়াইটা অনেক বেশি কঠিন। তাকে মাথা ঠান্ডা রেখে সামনের দিকে লড়াই করতে হবে, মাথা গরম করে কোনো সলিউশন হবে না। আর এটা ঝিল খুব ভালো মতন বুঝতে পেরে গিয়েছিল, সেই জন্যই চেষ্টা করছিল যাতে সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলা যায়, বিশেষ করে সাক্ষর মাকে।